আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজানা আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে গত কয়েকদিন ধরে আমরা ভিটামিনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করছিলাম। আমরা চর্বিতে দ্রবণীয়, অ্যালকোহলে দ্রবণীয় যে ভিটামিনগুলো সেগুলোর আলোচনা শেষ করেছি। আজকে আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন এই আলোচনাটি শুরু করব। তো পানিতে দ্রবণীয় যে ভিটামিন সমূহ আছে তোমরা জানো, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। সেই আলোচনা থেকে আমরা আজকে ভিটামিন বি কমপ্লেক্স এটি নিয়ে আজকে আলোচনা শুরু করব। অবশ্যই আমার সঙ্গে বোর্ডের দিকে সবাই মনোযোগ দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ভিটামিন বি1 ও ভিটামিন বি2। তোমরা জানো আমরা ভিটামিন বি কমপ্লেক্স নামে যে ভিটামিন সম্পর্কে অবগত আছি। এখানে এটা কোনো একক ভিটামিন নয়, প্রায় 15টি বি ভিটামিন সংযুক্ত হয়ে বি কমপ্লেক্স নামে অভিহিত করা হয়ে থাকে একে। তো এর মধ্যে আছে ভিটামিন বি1, বি2, বি4, বি6, বি12, এগুলো উল্লেখযোগ্য। এছাড়া আরও অনেকগুলো বি ভিটামিন রয়েছে। তো আমরা আজকে এই ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন বি1 এবং ভিটামিন বি2 এই দুইটা ভিটামিন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় যা যা থাকছে: ভিটামিন বি1 এবং বি2 এর রাসায়নিক নাম ও গঠন, উৎস ও কাজ, অভাবজনিত অবস্থা এবং প্রতিকার ও প্রতিরোধ। ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত ভিটামিন বি1, যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, দেহকোষে শর্করার বিপাকে অংশগ্রহণকারী ভিটামিন হচ্ছে ভিটামিন বি1 বা থায়ামিন, যাকে আমরা বেরি প্রতিরোধকারী ভিটামিনও বলে থাকি অনেক সময়। এই ভিটামিনের কাজগুলো কি কি লক্ষ্য করো। দেহে গ্লুকোজের জারণে অংশ নেওয়া যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলোকে সক্রিয় করে আবার কিছু কোএনজাইম। সেই কোএনজাইমের গুলো হলো থায়ামিন পাইরোফসফেট। থায়ামিন পাইরোফসফেট তৈরিতে আমাদের অবশ্যই জানতে হবে যে থায়ামিন পাইরোফসফেট তৈরিতে কোন ভিটামিন প্রয়োজন, ভিটামিন বি1 বা থায়ামিন। এছাড়া স্নায়ুকোষ এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক যে কাজ সেই কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে ভিটামিন বি1 বা থায়ামিন। এছাড়াও দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তাকারী ভিটামিন হচ্ছে বি1 বা থায়ামিন। উৎসগুলোর দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। সব রকমের ডাল, তেলবীজ, বিভিন্ন ধরনের তেলবীজ পাওয়া যায় আমাদের দেশে। তোমরা জানো শস্য তেলবীজে সমৃদ্ধ বাংলাদেশ। সয়াবিন, সরিষা, এই যে তিল, এই যে তেল বীজগুলো আছে, এই তেল বীজগুলো কিন্তু থায়ামিনের খুব ভালো উৎস। এছাড়া ঢেকি ছাটা সিদ্ধ চাল থায়ামিনের খুব ভালো উৎস। আটা, মাছ, মাংস, সবজি, শুটি জাতীয় যে সবজিগুলো আছে, মটরশুঁটি ছাড়াও অন্যান্য যে শুটি জাতীয় সবজিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন বি1 বা থায়ামিনের খুব ভালো উৎস। অভাবজনিত সমস্যাগুলো কি কি? আমরা জানি যে ভিটামিন বি1 বা থায়ামিনের ক্রমাগত অভাবের ফলে দেহে বেরি রোগ এই সমস্যাটি আক্রান্ত হয় মানবদেহ। তোমরা জানো বেরি হলে কি সমস্যা হয়। আমরা সমস্যাগুলোর দিকে লক্ষ্য করি। বেরি দুই ধরনের হয়ে থাকে, একটা ভেজা বা পানি বেরি যেটাকে ওয়েট বেরি বলা হয়, আরেকটা হচ্ছে শুষ্ক বেরি। হাত পা শিরশির করতে থাকে, অনেক সময় শুকনো মনে হয়, গোড়ালিতে ব্যথা হতে থাকে, পায়ের গোড়ালিতে চলার শক্তি কমে যায়, হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয় এবং একটা পর্যায়ে দেখা যায় যে হাঁটার যে ক্ষমতা বা স্বাভাবিক যে নড়াচড়ার ক্ষমতা সেটি কিন্তু একেবারে কমে যেতে থাকে। হৃদস্পন্দন দ্রুত হয়, ক্ষুধা মন্দা হয়, যার ফলে ধীরে ধীরে ওজন কমতে থাকে। আর ভেজা বেরিতে হাতে পায়ে পানি চলে আসে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে পানি কেন আসে, আমরা ভাবি যে অন্য কোনো সমস্যার কারণে হয়তো পানি আসছে, কিন্তু হাতে পায়ে যখন এভাবে দীর্ঘদিন ধরে হাঁটা চলায় অক্ষমতা এবং একটা পর্যায়ে যখন হাঁটা চলার সমস্যা থেকে গোড়ালিতে ব্যথা হতে থাকে, পা ফুলতে থাকে এবং হাতে পায়ে পানি এসে মোটা হয়ে যেতে থাকে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা বেরি সমস্যা বা ভিটামিন বি1 বা থায়ামিনের অভাবজনিত সমস্যা। সেক্ষেত্রে যদি দেখা যায় যে স্নায়ু পীড়িত হয়, স্নায়ু তার কর্মক্ষমতা বা স্নায়ুর যে স্নায়বিক ক্ষমতা আছে স্বাভাবিক, সেটা যদি হ্রাস পেতে থাকে, একটা পর্যায়ে কিন্তু দেহ পঙ্গু হয়ে যায়, অসাড় হতে থাকে ধীরে ধীরে এবং সবশেষে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটে যায়। তো এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে যে কোনো রোগের শুরুতেই যদি আমরা সেটা শনাক্ত করতে পারি তাহলে কিন্তু সেটা অনেকাংশে নির্মূল করা যায় বা সেটা কিছুটা মাত্রা কমানো যায়।
তাহলে আমরা ভিটামিন B1 বা থায়ামিন সম্পর্কে জানলাম। এরপরে আমরা ভিটামিন B2 যে ভিটামিনটা আছে এর রাসায়নিক নাম হচ্ছে রিবোফ্লাভিন। এটি তাপে সহনীয় এবং পানিতে দ্রবণীয় একটি ভিটামিন। যেহেতু এটি তাপে সহনীয় তাই রান্নায় এই ভিটামিনটি কিন্তু নষ্ট হয়ে যায় না, কিন্তু অন্যভাবে আমরা এটা অপচয় করে ফেলি, আমরা আলোচনায় সেটা জানতে পারবো। আমরা ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের যে কাজগুলো আছে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। প্রোটিন ও কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে, মিউকাস মেমব্রেন এবং ত্বকের সৌন্দর্য ও সজীবতা রক্ষা করে, রক্তের গঠন এবং স্বাভাবিক উৎপাদনের যে ক্ষমতা, রক্ত তৈরির যে আন্তঃক্রিয়া বা আমাদের যে অভ্যন্তরীণ যে রক্ত উৎপাদন হয় সেই সেটা এবং সুষ্ঠু পরিপাক্রিয়া এই দুইটাই নিয়ন্ত্রণ করে। দৃষ্টিশক্তির স্বাভাবিকতা এটি বজায় রাখতে সহায়তা করে। আর এর অভাবে কি হয়, ঠোঁটের কোণায় ঘা হয়। তোমরা অনেক সময় লক্ষ্য করবে যে আমাদের ঠোঁটের কোণায় ঘা হয়ে যায়, সেটার ফলে আমাদের কথা বলতে, আমাদের কিছু চিবিয়ে খেতে খুবই অসুবিধা হয় এবং সেটা দীর্ঘদিন ধরে আমাদেরকে সমস্যাগ্রস্ত করে, আমাদের খুব অসুবিধা হয়ে যায় স্বাভাবিক কার্যক্রম, বিশেষ করে আমাদের কথা বলার সঙ্গে আমাদের মুখের সুস্থতাটা অনেক বেশি জরুরি। এই যে ঠোঁটের কোণায় ঘা হয় যেটাকে আমরা কি বলে থাকি, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এছাড়া ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের অভাবে আরেকটা সমস্যা হয়, আমাদের জিহ্বা ম্যাজেন্টা বর্ণ ধারণ করে, গোলাপি হয়ে যায়, যে আমরা কিছু খেতে গেলে জিহ্বায় জ্বালা করতে থাকে, ভারী ভারী লাগে, যেটাকে গ্লসাইটিস বলা হয়ে থাকে। ঠোঁটের কোণায় ঘা যেটা বলেছি এটা অনেক সময় ঠোঁটের কোণায় হয়, আমাদের মাড়িতে, ঠোঁটের নিচেও অনেক সময় ছোট ছোট ঘায়ের মতো হয়, দেখা যায় যে ব্রাশ করতে গিয়ে বা আমরা ঝাল কিছু খেলে সেটা জ্বালা করতে থাকে আর ধীরে ধীরে আরও বড় হয়ে প্রদাহ সৃষ্টি হতে থাকে। তো এই যে সমস্যা, এছাড়াও আরও কিছু সমস্যা হয়। আমরা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লসাইটিসের কথা বলেছি। এছাড়া অকালে চুল পড়তে শুরু করে, দৃষ্টিশক্তির যে সমস্যা হয় সেখানে দৃষ্টিশক্তির স্বাভাবিকতার ক্ষেত্রে কর্নিয়া গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে থাকে আর চোখ জ্বালা করে, ধীরে ধীরে চোখে ছানি পড়ে এবং আমাদের দৃষ্টিশক্তি অস্পষ্ট হতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের অভাবে যে সমস্যাগুলো হয় আমরা অবশ্যই এর প্রতিকারের জন্য উৎস সম্পর্কে জানতে হবে। উৎসগুলো কি কি লক্ষ্য করো, দুধ ও দুগ্ধজাত খাদ্য, দুধ থেকে তৈরি যে সকল খাবার আছে, এছাড়া মাছ, মাংস, যকৃৎ, অঙ্কুরিত ছানা, অঙ্কুরিত যে আমাদের বিভিন্ন যে ডাল জাতীয় যে বিভিন্ন আমাদের যে শস্যগুলো আছে আমরা সেগুলো, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ডাল, এগুলো অনেক বেশি ভালো উৎস ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের। এছাড়া শুটি জাতীয় যে সবজিগুলো আছে, মটরশুঁটি, শিমের বিচি, এই জাতীয় সবজিগুলো আছে, এগুলোতেও ভিটামিন B2 বা রিবোফ্লাভিন পাওয়া যায়। সবুজ শাকসবজিতেও খুব ভালো ভিটামিন B2 বা রিবোফ্লাভিন পাওয়া যায়। কিন্তু লক্ষ্য করতে হবে, দুধ বা দুগ্ধ জাতীয় খাদ্য যারা প্রাপ্তবয়স্ক শিশু, যারা কৈশোরকালীন শিশু বা বয়সন্ধিকাল পার করছে এবং যারা বাল্যকালে আছে, এই প্রাপ্তবয়স্ক বাড়ন্ত যে শিশুগুলো আছে তাদেরকে অবশ্যই যেন দুধের যতটুকু চাহিদা সেটা যেন অবশ্যই তাদের প্রাপ্তিটা নিশ্চিত করা যায়, না হলে কিন্তু দেহে রিবোফ্লাভিন, ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের যে সমস্যাগুলো অভাবজনিত সেই সমস্যাগুলো ধীরে ধীরে তাকে আক্রান্ত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে অভাবজনিত অবস্থাগুলো জানলাম এর প্রতিকারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রতিদিনকার যে খাদ্য তালিকা সেখানে অবশ্যই বাদাম, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। তারপরেও যাদের এই সমস্যাটি অনেক সময় আমরা খাদ্যাভ্যাসের কারণে হোক বা আমাদের অসচেতনতার কারণে হোক আমরা রোগে আক্রান্ত হয়ে যাই, তারপরেও যদি আমাদের রিবোফ্লাভিনের অভাবজনিত সমস্যা শুরু হয় তাহলে সেক্ষেত্রে তাকে বিকল্প ট্যাবলেট বা ভিটামিন B2 রিবোফ্লাভিনের যে ট্যাবলেট বাজারে পাওয়া যায় সেটি কিন্তু গ্রহণ করতে হবে। কিন্তু ট্যাবলেট গ্রহণ করার চাইতে আমাদের যে প্রাকৃতিক খাদ্য উৎস থেকে আমরা যে উপাদানগুলো পাই সেটা অনেক বেশি ভালো, আমরা সেটা জানা থাকলে সেগুলোই গ্রহণ করতে পারি।
শাকসবজি কাটার আগে আমাদেরকে অবশ্যই ধোয়ার চেষ্টা করতে হবে। আমরা যদি কেটে শাকসবজি ধুই তাহলে এর যে ভিটামিনটা আছে সেটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। আর আমাদেরকে অবশ্যই বড় করে কাটার চেষ্টা করতে হবে। আর এখানে ভিটামিন B1 বা থায়ামিনের কথা একটু বলি। এখানে আমরা যে ভাতের মাড় ফেলে দেই, সেই ভাতের মাড়ের সঙ্গে কিন্তু অনেক বেশি ভিটামিন B1 বা থায়ামিনের অপচয় হয়। তাই চেষ্টা করতে হবে যেন আমরা বসা ভাত যদি রান্না করা যায় তাহলে এই ভিটামিনটির অপচয় হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পানিতে দ্রবণীয় যে ভিটামিন সমূহ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এটি এতটুকুই আজকে আমাদের আলোচনা। তোমরা অবশ্যই বই থেকে বিস্তারিত পড়বে। তারপরেও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই ফোনে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের রোগমুক্ত জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।